সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কবি আল মাহমুদ ও কবি শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের আলোকচিত্র প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অব পোয়েট্রি। প্রদর্শনী চলবে 16 এপ্রিল পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্রস রোড নট আ প্রজেক্ট। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় চলবে 16 এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভির অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। ক্যান্সার শব্দটাই মানুষকে ভেঙে দেয়। সবাই আমার সাথে বিট্রে করছে, আমার বাবার সাথে বিট্রে করছে। ভাইয়া তুমি এভাবে বলো না, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। তাই তাহলে কেউ এসে কেন বলে না? একটা আশ্বাস, একটা হাত রেখে আমার কাঁধে কেন কেউ বলছে না যে সব ঠিক হয়েছে? রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভি নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা নিত্রা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। কেন্দ্রীয় শহীদ মিনারে 10 এবং 11 এপ্রিল খনার 100তম প্রদর্শনী উপলক্ষে একটি আয়োজন হতে যাচ্ছে এবং সেটা সম্পর্কে আপনার কাছ থেকে মূলত জানতে চাইবো যে খনার 100তম মঞ্চায়ন নাটকটি লিখেছেন আপনি, কেমন লাগছে? ভালো তো লাগছেই, কারণ আসলে নাটকটা অনেক লম্বা সময় ধরে লেখা এবং অনেক লম্বা সময় ধরে মঞ্চে আছে। বলতে পারেন যে 2001 সাল থেকে লেখা শুরু করেছিলাম, সেই অর্থে আমার জার্নিটা অনেক লম্বা নাটকের সাথে। আর আমি শুধু লিখেছি তা না, আমি নাটকটার খনা চরিত্রে অভিনয়ও করি, এতদিন করে এসেছি। এই 100তম প্রদর্শনীর পরে হয়তো আমি আর করব না, কিন্তু এই পুরো সময়ের জার্নিটাতে একজন লেখক হিসেবে তো বটেই, অভিনয় করবার সময় ভিন্ন ভিন্ন কি বলবো অ্যাঙ্গেল থেকে চরিত্রটাকে দেখার সুযোগ হয়েছে। আর এই নাটকটার সাথে আমাদের বটতলা যে নাটকের দলটি নাটকটি করে, বটতলায় পারফরমেন্স স্পেস, আমাদের দলের এক ধরনের আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তার ফলে দলটার নাম বললে মানুষ খনার নামটাও চলে আসে, যার ফলে দলে যে ছেলেমেয়েরা নতুন আসে কিংবা অনেকদিন ধরে যারা আছে তাদের সবার সাথেই মানে সম্পর্ক এবং যোগাযোগ তৈরির ক্ষেত্রে খনা একটা পাটাতন হিসেবে কাজ করে, যেহেতু এটা আমাদের একটা খুবই বলতে পারেন ফ্ল্যাগশিপ নাটক, যেটাতে সকলে আমাদেরকে চেনে। খনা নাটকটির প্লটটা একটু জানতে চাইবো, যে মূলত কি প্রেক্ষাপটে নির্মিত হয়েছে? আচ্ছা, এটা তো বাংলারই একটা খুবই পুরনো কিংবদন্তি। এটা ঐতিহাসিক চরিত্র নয়, কিন্তু একটা 1500 বছর আগের ধারণা করা হয়, 1500 বছর আগের একটা গল্প।
গল্পটা প্রায় সকলেরই জানা, কারণ এটা খনার বচন সবাই নিশ্চয়ই শুনেছে। কৃষিভিত্তিক বাংলাদেশের সভ্যতা, সেই সভ্যতার সাথে সম্পর্কিত এক কৃষি বচন, যেটা হচ্ছে কৃষি সম্পর্কিত, আবহাওয়া সম্পর্কিত। আমরা আসলে যারা সামাজিক বিজ্ঞান গবেষণা করি তারা মনে করি যেটা এক ধরনের ওরাল ট্র্যাডিশন বা যেটাকে যূথতার বিজ্ঞান বলা যেতে পারে। তার মানে কৃষকের যে জ্ঞান, তিনি যে জ্ঞানটা তার ক্ষেত থেকে তিনি পান, সেটা তিনি তার পরের জেনারেশন বা প্রজন্মকে কিভাবে দিয়ে যাবেন। যেই সময় বাংলা ভাষা লিখিত রূপ ওরকম সকলের কাছে ছিল না, লিখিত রূপ প্রাণিত হয়নি, সেই সময় রাইম বা বচনের মাধ্যমে এই বচন গুলোকে মানুষ আসলে ব্যবহার করেছে। স্টোরিটা এরকম যে খনা একজন, যার আসল নাম লীলাবতী, তিনি বাইরে থেকে কোথাও থেকে আসেন এবং আমরা বুঝতে পারি যে খনা যিনি শ্বশুর বরাহ মিহির, তিনি বিশিষ্ট একজন জ্যোতিষী ছিলেন। তিনি একটা ভুল গণনা করে তার ছেলেকে তামার পাত্রে করে ভাসিয়ে দিয়েছিলেন। সেই ছেলে শেষ পর্যন্ত বড় হয় এবং তাকে বিয়ে করেন লীলাবতী, এবং লীলাবতী আসলে ছেলেকে নিয়ে ফেরত আসেন আবার বরাহ মিহিরের কাছে। তখন লীলার যে জ্যোতিষ জ্ঞান এবং মিহিরের যে জ্যোতিষ জ্ঞান, তাতে তুষ্ট হয়ে ওই এলাকার যিনি রাজা ছিলেন, আমাদের প্লটটা হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনার ধর্মকেতুর গড়কে, চন্দ্রকেতুর গড়কে কেন্দ্র করে। তো ওই রাজা তাদেরকে তারা রাজসভাসদ করেন, কিন্তু একটা পর্যায়ে আমরা বুঝতে পারি যে শ্বশুরের সাথে এই পুত্রবধূর এক ধরনের ঈর্ষা মূলক একটা দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বেরই একটা বহিঃপ্রকাশ, শ্বশুর আদেশ করেন তার ছেলেকে যে খনার জিভ কেটে নিতে, এবং এই জিভ কেটে নেওয়ার গল্পটাই সবাই জানে। জিভ কেটে নেওয়া হয়েছিল, জিভ কেটে নেওয়ার আগে তিনি 7 দিন ধরে তার যা বলার ছিল সেটা বলে গেছেন, এবং সেগুলোই নাকি খনার বচন হিসেবে প্রতিষ্ঠিত। যদিও আমার পাঠ হচ্ছে যে এটা একটা স্টোরিটা থাকার ফলে এই যে বচনগুলো, এগুলো টিকে থাকার এক ধরনের পরিস্থিতি বা প্রক্রিয়া তৈরি হয়। তো এই ধরনের বচন পৃথিবীর বহু সমাজে, যেখানে লেখ্য ভাষা থাকে না, সেখানে এটা চালু থাকে। জি, এই নাটকটি বর্তমান সময়ের জন্য সমসাময়িক বা প্রাসঙ্গিক বলে কেন মনে করছেন? খুবই প্রাসঙ্গিক। প্রথমত যেহেতু আমাদের এই কৃষি জ্ঞানকাণ্ড, এই জ্ঞানকাণ্ড অনেকেই আমরা সবসময়ই যে কোনো অনুপ্রেরণার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকি, ওয়েস্ট, বিশেষ করে পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি। আমরা সক্রেটিসের কথা জানি, যিনি তার জ্ঞানকে বিকশিত করতে গিয়েছিলেন বলে তাকে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু খনা হচ্ছেন আমাদের নিজস্ব সক্রেটিস। আপনি যদি চিন্তা করেন যে প্রাচ্যের এই জ্ঞানের যে প্রতীক, যিনি আসলে তার চাষাভুষের সাথে মিশেছিলেন বলে, কিংবা তিনি কৃষি এবং আবহাওয়া সম্পর্কে কথা বলতেন বলে তার জিভ কেটে নেওয়া হয়েছে। প্রতীকী মূল্য কিন্তু অসাধারণ। জিভ কেটে নেওয়া মানে হচ্ছে আপনাকে কথা বলতে না দেয়া, এবং কথা বলতে না দিলে আসলে মানুষ নানাভাবে সেই কথাটা চালু রাখে। তার মানে খনার নিজের জিভ কাটা হয়েছে ঠিকই, কিন্তু লোকের মুখে মুখে 1500 বছর তার কথাটা বেঁচে থেকেছে। তার মানে এই যে বেঁচে আছে এখনো, এটা তো খুবই প্রাসঙ্গিক যে আপনাকে যদি কেউ বন্ধ করতে চায় তাহলে সে কথাটা আরো বেশি করে বড় করে হয়ে ওঠে। আর খনা একজন নারী, এবং তিনি একজন শিক্ষিত নারী, এবং তিনি একজন কথা বলেন এরকম নারী, যাদেরকে আবার আজকে খুব বন্ধ করতে চাওয়া হচ্ছে। আমরা চারপাশে যদি তাকাই, একদম কন্টেম্পোরারি সোসাইটিতে যেভাবে পলিটিক্যালি অ্যাক্টিভ নারীদেরকে, বা যে কোনো নারী যার একটা ভয়েস আছে বা একটা প্রেজেন্স আছে, তাকে কিন্তু থামিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্রচেষ্টা, তার জিভ কেটে ফেলার জন্য অনেক রকম প্রচেষ্টা, ভাইরাল করা, তাদেরকে সাইবার বুলিং করা, নানাভাবে হেট স্পিচ ব্যবহার করা, এগুলো কিন্তু প্রচুর হয়েছে গত কয়েক বছর আমরা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকেও যদি চিন্তা করেন, নারীর কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা সব সমাজে হয় কালে কালে। সেই চেষ্টার বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদের, আপনি বলতে পারেন একটা ফিগার, একটা আমাদের জ্ঞানকাণ্ড এবং আমাদের প্রতিবাদের একটা প্রতীক হচ্ছে খনা। এই কারণে উনি খুবই প্রাসঙ্গিক, এবং আমাদের বাংলাদেশের নারীরা, আমার কাছে মনে হয় যে খনা দেখলেই ওনারা এক ধরনের শক্তি অনুভব করেন, এক ধরনের স্বপ্ন দেখার সাহস পান। প্রথম মঞ্চায়ন থেকে আজকে 100তম মঞ্চায়ন, বিশাল বড় একটা জার্নির মধ্যে দিয়ে গেছেন। সংযোজন বা বিয়োজন হয়েছে কিনা সময়ের প্রয়োজনে? সংযোজন বলতে অনেকে চলে গেছে, অনেকে থাকতে পারেনি, বিদেশ চলে গেছে। আমি নিজেই বেশ কয়েকবার ড্রপ আউট হয়েছি, কারণ আমি লম্বা সময় বিদেশে থেকেছি আমার ডিগ্রির জন্য। তারপরে আমি খুবই ভয়াবহ একটা অসুস্থতার মধ্যে পড়েছিলাম, তখন করতে পারিনি। তার ফলে আমরা যেটা করি, টিমটাকে ফ্লেক্সিবল রাখার চেষ্টা করি,
এটা আমাদের নির্দেশকের একটা বলতে পারেন এক ধরনের ওনার ম্যানেজমেন্ট স্কিল। উনি মনে করেন যে ক্যারেক্টারের দুজন থাকা উচিত, এবং আমরা যেটা করি যে যেমন খনা আমি করি, কাজী রোকসানা রুমাও করেন, কিন্তু আমরা টানা করি না। আমরা সাধারণত 4টা শো আমি করলে পরের 4টা শো রুমা আপা করে, এইভাবে আমরা নিজেদের মধ্যে করে নিয়েছি। একইভাবে বরাহের চরিত্র এরকম ইয়ে আছে, সাবস্টিটিউট আছে, রানী এই চরিত্রগুলো যেগুলো অনেক বড় এবং যেগুলোতে হয়তো সবসময় অভিনেতারা সময় দিতে পারছেন না, সেই জায়গাগুলোতে এক ধরনের ফ্লেক্সিবিলিটি রাখা, কিন্তু বারবার পরিবর্তন না করা। পরিবর্তনটাও আমরা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে করি, যাতে দুজনেরই বা সবারই এক ধরনের প্রস্তুতির সুযোগ থাকে, যাতে আমরা প্রস্তুতি ছাড়া নাটক করতে নেমে না যাই। কারণ আমাদের ওই 4 দিনের রিহার্সালের একটা বাধ্যবাধকতা আমাদের রেখে দিয়েছেন আমাদের নির্দেশক, যেটা আমাদেরকে করতে হয়। আপনি বলছিলেন যে 100তম মঞ্চায়নের পরে আপনি হয়তো আর খনার চরিত্রে কাজ করবেন না, মানে এই সিদ্ধান্তটা কেন? আমি আসলে অনেক বছর ধরে এই নাটকটার সাথে আছি, তো 2008 সাল থেকে আসলে আমি অভিনয় করি এই চরিত্রটাতে। তো বয়সও তো মানে অনেক ডিফারেন্স হয়ে গেছে। আর আমি যেটা বলেছিলাম যে আমার একটা শারীরিক অসুস্থতা ছিল, আমি ফুললি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে যেহেতু রিকভার করেছি, আমি খুবই কৃতজ্ঞ যে আমার দল আবার আমাকে খনা চরিত্র করতে দিয়েছে। কিন্তু আমি নিজে এখন বুঝতে পারি যে আমার যেহেতু পায়ে সমস্যা, সুতরাং খনা চরিত্রটা অনেকটা প্রজাপতির মতো। মানে শুরুর দিকে এই চরিত্রটা এমনভাবে তৈরি করা যে এটা ঠিক একজন খুব প্রাজ্ঞ অভিজ্ঞ নারী এরকম না, মানে সে একটা খুব ইয়াং প্রাণ চঞ্চল নারী, যে আসলে সবার সাথে মিশতে মিশতে একটা নদীর মতো সে সবকিছু নিতে পারে। সেই চরিত্রটা করবার জন্য যে শারীরিক সক্ষমতা থাকা দরকার, আমার কাছে মনে হয় যে এখন আমার এটা কিছুটা কমে গেছে। যদিও দল আমাকে সুযোগ দিয়েছে, কিন্তু আমি মনে করি অভিনেতা হিসেবে এটা আমি প্রতিদিন ফিল করি, প্রতিটা রিহার্সালে ফিল করি, প্রতিটা শোতে ফিল করি যে একটুখানি স্লো হয়ে গেছি। আমি যে কথাটা বললাম এটা আসলে একজন দর্শকের কাছ থেকে শোনা, যে সেটের মধ্যে সেট দিয়ে যখন আমি হেঁটে যেতাম তখন মনে হতো না যে একটা মানুষ হেঁটে যাচ্ছে। তার মানে এই যে একটা জায়গায়, ওই জায়গাটাতে এক ধরনের এই যে এক ধরনের আড়ষ্টতা বা এক ধরনের এই ফ্লুইডিটিটা কমে গেছে, আমার শারীরিকভাবে কমে গেছে। সেই জন্য আমার মনে হচ্ছে যে এটা আসলে আমার করা উচিত না এখন আর, মানে টু বি অনেস্ট টু দ্য ক্যারেক্টার এন্ড টু বি অনেস্ট টু আওয়ার ক্রিড, এটা উচিত হয় না। গতকাল এবং আজকে অর্থাৎ 10 এবং 11 তারিখে এই উৎসব উপলক্ষে বিভিন্ন রকম আয়োজন আছে, একটু ছোট করে জানতে চাইবো। হ্যাঁ, অনেকগুলো আয়োজন। আমরা শুরু করছি একেবারে মানে সূর্যোদয়ের সাথে সাথে আমরা একটা আপনারা অনেকেই চিনবেন, অরূপ রাহি একজন সিঙ্গার এবং তিনি একজন ভাবুক বলেন নিজেকে। ওনার একটা নিরিখ সাধুসঙ্গ আছে, তো উনি আমাদেরকে সকালটা শুরু করবেন ওই মানে আমাদের যে বাউলাঙ্গের গান, সুফি দর্শন, এই জায়গা থেকে শুরু করে, যেহেতু খনা আমাদের করেছেন ইতিমধ্যে, যেহেতু গতকাল 10 তারিখ ছিল, মানে এটা সকালটা শুরু হবে ওই আয়োজনটা দিয়ে, যেখানে আমরা শুনবো যন্ত্রসঙ্গীত, আমরা শুনবো বাউল গান, আমরা শুনবো খনার সাথে বাংলাদেশের এই যে জ্ঞানকাণ্ডের কথা আমি বলছি, এর সম্পর্ক কিভাবে আমরা এই নিজস্ব জ্ঞানকাণ্ডটাকে, যেটা প্রকৃতির সাথে খুব মিলেমিশে থাকে, যেটা একটা মানে ধ্বংসাত্মক জ্ঞান না, এটা একটা মানে খুবই সহজাত একটা জ্ঞান। তো সেই লোকায়ত সহজাত জ্ঞানের সাথে খনা সম্পর্কটাকে নিয়ে আমরা সকালটা শুরু করব। তারপর আছে আমাদের শিশুদের জন্য অনেকগুলো আয়োজন। আপনারা হয়তো জানেন যে বটতলায় একটা শিশু বিভাগ আছে, কারণ আমরা মনে করি আজকে শিশুরাই আগামী দিনে আমাদের সংস্কৃতিটাকে বয়ে নিয়ে যাবে। সুতরাং তাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করানো খুব জরুরি। তারা নিজেরা গান পরিবেশন করবেন, অভিনয় করবেন, তার সাথে সাথে তাদের একটা আর্ট ক্যাম্প আছে, এবং একটা যেটা আমাদের এখানে খুবই আমাদের খুব প্রিয় ঐতিহ্য, কিন্তু দেখা যায় না, সেটা হচ্ছে ট্যাপা পুতুল। সো ট্যাপা পুতুলের একটা ওয়ার্কশপ আছে শিশুদের জন্য, যেখানে আর্টিস্টরা এসে ট্যাপা পুতুল বানানো শেখাবেন কাদামাটি দিয়ে। তারপরে একটা প্রাকৃত যে অর্গ্যানিক ফুড এবং অর্গ্যানিক যে প্রোডাক্টগুলো আছে আমাদের, সেই নিজস্ব প্রোডাক্টগুলো, সেগুলোর একটা মেলা আছে। মেলাটা চলবে 2 দিন, নানামুখী আয়োজন, এরপর আলোচনা আছে, গান আছে, অন্য দলের নাটক আছে। এই আয়োজন যেন সফল হয়, উৎসবটা যেন সফল হয়, সেই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য এবং এই কথাগুলো বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আর 11 তারিখ 7টায় খনার শো কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@nttvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।